সকলকে আদাব, নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটা গল্প। সেটা হচ্ছে মাতৃত্ব এবং মায়ের ভালোবাসা। এই নিয়ে একটা গল্প কথা আর কি, সাধারণ আলোচনা। মা এই জগতের একটা মহান সৃষ্টি। এই মহান সৃষ্টিটার মধ্যে আছে একটা কল্যাণ রূপ। এই মার সেই ভালোবাসা, মার স্নেহকে ঘিরে জগতের অনেক জাগতিক এবং আধ্যাত্মিক কর্মকাণ্ডগুলো পরিগ্রহ করছে। মা আসলেই একটা শাশ্বত চিরন্তন রূপ। মা হলো সেই মহামায়া। মানে দ্য ওয়ার্ল্ড ইজ নাথিং বাট অ্যান ইলিউশন। জগতে মায়া ছাড়া যেন কিছুই নেই। মা শব্দটির সঙ্গে সেই মায়া জড়িত আছে। আজকে এই মার গল্পের সঙ্গে একটু যোগ করেই বলবো যে নারী মানে প্রাণীগুলির মধ্যে মানে মাতৃরূপ এটা চিরন্তন, শাশ্বত। সেটা সকল প্রাণীর মধ্যে মাতৃরূপটা সব জায়গায় যেন শাশ্বত একটা চিরন্তন রূপ। এই যে মাতৃত্ব, মায়ের ভালোবাসা, এ নিয়ে আমেরিকান এক লেখিকা, তার একটা গল্প আছে, এ মাদার ইন ম্যানভিল, অর্থাৎ ম্যানভিলের একটা মা। এই গল্পে মাতৃত্ব এবং মায়ের ভালোবাসা, এই দুটো দিক মিলেমিশে যেন একাকার। সেই গল্পের লেখিকা তিনি তার মানে কঠিন বা গবেষণামূলক লেখার জন্য বা গবেষণামূলক কোনো লেখার কাজের জন্য তিনি একটু সলিটারি প্লেস, অর্থাৎ নির্জন এলাকা, এই নির্জন এলাকা তিনি খুঁজছিলেন। অবশেষে তিনি পেয়ে গেলেন সেই ক্যারোলিনা মাউন্টেন। সেই আমেরিকার সেই ক্যারোলিনা মাউন্টেন, সেই ক্যারোলিনা মাউন্টেনকে তিনি বেছে নিলেন। তিনি সেখানে একটা এতিমখানা আছে, সেই এতিমখানার তত্ত্বাবধানে একটা কেবিন আছে, একটা রুম আছে। সেই রুমটা তিনি ভাড়া করলেন। ভাড়া করে তার নিঃসঙ্গতায়, নীরবতায় সেই লেখার কার্যটি চালিয়ে যাবার জন্য তিনি সেখানে অবস্থান নিলেন। তিনি যেয়ে দেখলেন যে সেই পর্বতের বাতাস, যে বাতাস ম্যালেরিয়াকে দূর করে দেয়, সেখানে আছে সেই উজ্জ্বল সিঁদুর বর্ণের মেপল গাছ, আছে লরেল ফুল। একটা সুন্দর জায়গা। সেই জায়গায় লেখিকা তার লেখার জন্য জায়গাটা পছন্দ করলেন। তো রুম
কেবিন ভাড়া নেওয়ার সময় তিনি এতিমখানার কর্তৃপক্ষকে জানিয়ে দিলেন যে তার ঘর গরম করার জন্য তার খড়ি আছে, যে কাঠ আছে, সেই কাঠ চিরতে হবে, মানে কাঠ ফাটতে হবে। সেই কাঠ ফাড়ার জন্য কোনো লোক বা কোনো বালক দরকার। তো এতিমখানাতে এটা বলে এসে তিনি তার কেবিনে চলে আসলেন। দেখতে পেলেন তার পরের দিন একটা বালক লেখিকার কাছে এসেছে সেই খড়ি চাই করার জন্য। লেখিকা দেখলেন যে তার এই খড়ি চেরার এই বালকটা একটু রোগা, একটু সাইজে ছোট। দেখে একটু অবাকই হলেন যে এই ছেলে কিভাবে এই কঠিন কাজ, খড়ি চেরার মতো কঠিন কাজ, এই রোগা বেটে ছেলেটা এই খড়ি চেরার কাজ করবে। তারপর লেখিকা সেই এতিম বালককে জিজ্ঞাসা করলেন যে তুমি তো রোগা এবং তোমার সাইজ তো ছোট, তুমি কি এই খড়ি চিরতে পারবে, এই কাঠটা ফাড়াই করতে পারবে? তখন বালকটা খুব সাহসিকতার সঙ্গে বলল, অনেকটা স্বাধীন চেতা সেই বালক, সেই এতিম বালকটা বলে উঠল যে সাইজ ডোন্ট ম্যাটার, চপিং ইট। মানে সাইজ কোনো ব্যাপার না, খড়ি চিরতে বা কাঠ চিরতে সাইজ কোনো ব্যাপার না। আসলে কাঠ চেরাটাই আসল। অনেক বড় বড় ছেলেরা তারাও কাঠ চিরতে পারে না, আমি পারি। লেখিকা তাকে অনুমতি দিলে কাঠ ফাড়াই করার জন্য, বলে তিনি তার কেবিনে চলে গেলেন। লেখিকা শুনতে পেলেন যে কাঠ ফাড়াইয়ের শব্দ। সেই এতিম বালকটি কাঠ ফাড়াই করছে, চপ করছে সেই কাঠকে। সেই কাঠগুলো চপ করার যে শব্দ, সেই শব্দটা মধ্যে যেন বেশ একটা তাল ছিল, একটা নিরবচ্ছিন্ন তাল। সেই তালটা যেন রিমঝিম বৃষ্টির মতো। রিমঝিম বৃষ্টিতে যেরকম সবাই নিজেকে সুন্দর চিত্তে নিজেকে প্রকাশ করতে পারে, ঠিক লেখিকাও দেখলেন যে তার কাঠ ফাড়াইয়ের শব্দটা খুব ছন্দময় এবং লেখিকাকে তার কাজে কোনরূপ বাধা দিচ্ছে না। লেখিকা 1.5 ঘন্টা পর সেই বালকটির কাছে এসে দেখলেন যে সত্যিকার অর্থেই সে অনেকগুলো কাঠ, সে অনেকগুলো খড়ি স্তূপ করে রেখেছে। মানে কাঠ চিরে অনেকগুলো খড়ি স্তূপ করে রেখেছে। একটু অবাক হলেন এই ছেলেটা, তার পারঙ্গমতা দেখে, তার কাজের দক্ষতা দেখে। তিনি ভাবলেন যে না, ঠিক আছে, আর বড় কোনো ছেলেকে ডাকার দরকার নেই, এই ছেলেটাই তার কাঠ ফাড়াইয়ের জন্য যথেষ্ট। ছেলেটার নাম তিনি জানতে পারলেন, ছেলেটার নাম হলো জেরি। তা জেরি কাঠ ফাড়াই করে তারপর বাসায় চলে গেল। কিন্তু লেখিকার যে পোষা কুকুর ছিল, সেই পোষা কুকুরটা এই এতিম বালককে দেখে
কখনো ঘেউ ঘেউ করেনি বা চিৎকার করেনি বা লেখিকাকে সাবধান করেনি যে এক নতুন এক আগন্তুক এখানে এসছে, এরকম কিছু করেনি। তো লেখিকা সেই দেখতে পেলেন যে তার কুকুরটির ধ্যান ধারণা এবং এতিম বালকটার ধ্যান ধারণা যেন একই রকম। তাদের দুজনের মন মানসিকতার যে মননশীলতা যেন একটা মিল হয়ে গেছে। লেখিকা তারপর একদিন দেখলেন যে ছেলেটা আবার এলো খড়ি ফাড়াই করতে। সে একবারই সে খড়ি ফাড়াই করার জন্য, খড়ি চেরার জন্য সে কাজে লেগে গেছে। লেখিকার ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠে এসে দেখলেন যে সেই জেরি, সেই বালকটা খড়ি চিটছে। তারপর তিনি দেখে আবার কেবিনে চলে গেলেন। তিনি বুঝলেন যে আসলেই তার খড়ি মানে ফাড়াই করা, খড়ি চেরার শব্দটা তার ঘুমকেও ডিস্টার্ব করল না। তিনি আবার কেবিনে যে আবার দিব্যি ঘুমিয়ে গেলেন। তারপর ছেলেটা খড়ি ফাড়াই করে চলে যায়। তারপর আর একদিন লেখিকা খড়ি যখন ওই বাচ্চাটা, ওই এতিম বালকটা যখন খড়ি চিরতে আসে, তখন মানে সেই বালকটা সে খুব সাহসিকতার সঙ্গে বলল যে সেই কুঠারের হাতলটা ভেঙে গেছে। এই কুঠারের হাতলটা সে নিজেই মেরামত করে নিয়ে আসবে এতিমখানা থেকে। এর জন্য লেখিকাকে কোনো টাকা দিতে হবে না। লেখিকা বললেন যে না, এটা হয় না, মানে এই হাতলের তো ডিস্টার্ব থাকতে পারে। আমি এই হাতলটা ঠিক করার জন্য যার কাছ থেকে আমি কুঠারটা কিনেছি, আমি সেই কুঠারের সেই লোকটার কাছে আমি যাব এই কুঠারের হাতলটাকে ঠিক করার জন্য। আর এটা হতে পারে যে খড়ি ফাড়াই করার সময় প্রত্যেকটা ধাক্কা সমান যায় না, যার জন্য মানে অনেক সময় কুঠারের হাতল ভেঙে যায়। কিন্তু বালকটা বলল যে না, এটা তার অসাবধানতা, এই অসাবধানতার জন্যই তার এই মানে ভুলটা হয়েছে, তার এই কুঠারের সেই হাতলটা ভেঙে গেছে। তো কিন্তু লেখিকার সেই বারবার বলার জন্য যে না, এটা আমি ঠিক করে নিব, এটা দরকার হলে আমি এটার যে যার কাছ থেকে কিনেছি তার কাছে যাব, তখন আর বালকটা কোনো আর প্রত্যুত্তর না করে বালকটা এতিমখানায় চলে যায়। তারপর লেখিকা সেই এতিম বালকটাকে রেখে কয়েকদিনের ছুটিতে চলে যান। বালকটা তার নিজ জ্ঞানে বা নিজ বুদ্ধিতে লেখিকার অনেকগুলো বাড়তি কাজ করে দেয়। যেমন লেখিকার কেবিনে যাওয়ার পথে যে উঁচু পাথরটা ছিল, সেই উঁচু পাথরটাকে লেবেল করার জন্য, একটু ডাউন করার জন্য সে গর্ত করে সেই মাটি খুঁড়ে সেখানে পাথরটাকে আরো নিচে বসিয়ে দিয়ে মাটির সঙ্গে সে সমান করে দিল, যাতে লেখিকার
সেই কেবিনে যাওয়ার পথে কোনো অসুবিধা না হয়। তারপর লেখিকার যে পেট, যে পোষা কুকুর ছিল, সে পোষা কুকুরকে সে যত্ন করত। তারপর সেই পোষা কুকুরের সঙ্গে সেই ম্যাপল গাছের বনে বেড়াতে যেত। সেখানে ছিল লরেল ফুল। সেই লরেল ফুল আর ম্যাপল গাছের যে পাতা, সে পাতাগুলো ছিল সিঁদুর বর্ণের। সেই সিঁদুর বর্ণের পাতা আর সেই বড় বড় ঘাস, এই ঘাসের মধ্যে সেই কুকুরকে সঙ্গে করে সে ঘুরে বেড়াত। তারপর কুকুরের সে যত্ন করত, কুকুরকে সে খাওয়াতো। তারপর লেখিকা ফিরে এসে দেখলেন যে হ্যাঁ, এই এতিম বালকটা যে কাজগুলো করেছে, বাড়তি কাজগুলো করেছে, তার হুকুমের বাইরে যে কাজগুলো করেছে, সে কাজগুলো সত্যি শিখিয়ে দেওয়ার মতো না। যেন তার নিজস্ব বুদ্ধি বা নিজস্ব প্রজ্ঞা বা নিজস্ব জ্ঞানে সেই কাজগুলো সে করেছে। তো লেখিকার মধ্যে সেই বাচ্চাটাকে, সেই এতিম বাচ্চাটাকে দেখে তার বিশেষ একটা অনুভূতি, একটা মনোযোগ দেখা দিল এই এতিম বাচ্চাকে দেখে। তারপর এক শীতের দিনে রাতের বেলা সে দরজায় সে নক করল, সেই এতিম বালকটা নক করল। তা লেখিকা দেখলেন যে জেরি এসছে বাসায়। তো জেরিকে দেখে বললেন যে এখন তো রাত, তা তোমার এতিমখানার কর্তৃপক্ষের যদি অনুমতি থাকে তাহলে তুমি এখানে রাতে থাকতে পারো। তা তখন বালকটা কিছু বানিয়ে কথা বলল যে সে কর্তৃপক্ষকে সে বলে এসেছে সে লেখিকা তার সঙ্গে গল্প করবে বা গল্প করবেন। তো লেখিকা এটা শুনে একটু আশ্বস্ত হলেন, একটু খুশি হলেন। তারপর ঘরের সেই শীতের সময় সেই ঘরের ভিতরে যে ফায়ার প্লেস আছে, অর্থাৎ আগুন জ্বালানোর জন্য যে জায়গাটা আছে, সেই ফায়ার প্লেসের ওখানে আগুন জ্বালিয়ে দিয়ে লেখিকা ঘর গরম করে ঘরে অবস্থান করছেন এবং জেরিকে ডেকে সেই ঘরের মেঝেতে তার কুকুর সহ সেখানে তার সঙ্গে গল্পে মজে গেলেন। তাকে প্রশ্ন করলেন লেখিকা জেরিকে যে তোমার মানে? তা জেরি বলল হ্যাঁ, তার মা আছে। আচ্ছা, তারপর তার আগে একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা হচ্ছে যে লেখিকা যখন ওই আগুন মানে ঘরের সেই মানে অ্যাপেল গাছের গোড়াগুলো যখন জ্বালিয়ে দিয়েছে, তখন যে আগুনটা, সে অগ্নিশিখাটা বেরোয়, সেই অগ্নিশিখাতে সেই লেখিকার যে চেহারাটা, সেই চেহারাটার মধ্যে ওই এতিম বালক তার মার রূপ খুঁজে পেয়েছে। সেই অন্ধকার ঘরে সেই
আলোর সেই লেলিহান শিখা এবং লেখিকার মুখ এবং তার ছায়া সব কিছুই যেন তার মার মতো, এই কথাটা লেখিকাকে সেই জেরি বলে। তা এই কথাটা বলার পর লেখিকার অ্যাটেনশনটা খুব বেড়ে যায়। তখন সে জেরিকে প্রশ্ন করে যে তোমার মা নেই? তো হ্যাঁ, আমার মা আছে। আমার মা প্রতি সামারে, প্রত্যেকটা গ্রীষ্মের সিজনে তার মা তাকে দেখতে আসে। তার মা তাকে রোলার কেটস আছে, রোলার কেটস মানে মানে বরফ এলাকায় বরফের উপর দিয়ে চলার জন্য যে কেটস ব্যবহৃত হয়, যে কেটসের নিচে চাকা থাকে, ওই চাকাওয়ালা কেটস, সেই কেটস তার মা তাকে উপহার দেয়। তার জন্মদিনে বা ক্রিসমাস উপলক্ষে তাকে কোট দেয়, তাকে ক্যান্ডি দেয়, চকলেট দেয়। এগুলো সে লেখিকার কাছে সে বলে। তো লেখিকা অবাক হয়ে যায় যে এ কেমন মা, সেই মানে অপুষ্টির এই বেটে অপুষ্টির বাচ্চা, যে বাচ্চাটাকে সে গর্ভধারণ করেছিল, এই নারী সেরা বাচ্চার প্রতি তার কি কোনো মায়া নেই? শুধু সে রোলার স্কেটস দিয়ে বা সে ক্যান্ডি দিয়ে বা কিছু ফল দিয়ে চলে গেলেই কি তার মায়ের দায়িত্ব শেষ হলো? এ কেমন? তারপর লেখিকা খুব উৎসুকভাবেই বলে, তোমার মা কোথায় থাকেন? তো বলে যে তার মা ম্যানভিল, একটা শহর আছে, সেই ম্যানভিল শহরে তার মা থাকেন। সেই ম্যানভিল শহর থেকে এসে তার সঙ্গে দেখা করে বড়দিন বা গ্রীষ্মকালে বা সেই ক্রিসমাস ডেতে এসে দেখা করে, তাকে গিফট দেয়, সেই রোলার কেটস দেয়, ক্যান্ডি দেয়, এসব সে গল্প করে। তখন লেখিকা একটু একটু আশ্বস্ত হন, যাক আলাদা হলেও তার একটা মা আছে, এই বলে লেখিকা একটু আশ্বস্ত হন। তারপর লেখিকার কাছে সে অনেক মা সম্পর্কে তার অনেক গল্প করে। সে বলে যে তার লেখিকা যখন ছুটিতে গিয়েছিলেন, তখন এই ছুটিতে যাওয়ার সময় তাকে কিছু অর্থ দিয়েছিলেন, কিছু ডলার দিয়েছিলেন। তা বালকটি বলে যে আপনি যে আমাকে যে অর্থ দিয়েছিলেন, সেখান থেকে আমি $1 আমি খরচ করব আমার মায়ের হাতের সেই গ্লাভস কেনার জন্য, মানে হাতের যে দস্তানা বা হাতের যে মোজা, এই হাতের মোজা কেনার জন্য আমি $1 খরচ করব। এই $1 হাতের মোজা কি হবে না? এই $1 কি এই সাদা রঙের, আমার মা সাদা রঙের গ্লাভস পছন্দ করেন, এই $1 দিয়ে কি এই সাদা রঙের একজোড়া গ্লাভস পাওয়া যাবে না? তো লেখিকা বললেন যে হ্যাঁ হবে। এই বলে লেখিকা একটু আশ্বস্ত হলেন। কিন্তু আরেক দিকে তিনি ভাবলেন, কি এই সে হতভাগা মহিলা,
সেই হতভাগা মহিলার হাত, যে তার সন্তানকে মানে শুধু কেটস দিয়েই বা একটু গিফট দিয়েই সে দূরে থাকে, দেখতে আসে না তেমন। এ কেমন? এটা লেখিকা সে নিজেই কল্পনা করেন। তার মধ্যে কেমন যেন একটা মাতৃত্বের অনুভূতি জাগা দেয়। দ্য মাদার rose in her to see the baby, to see the orphan, এতিম বালককে দেখে তার মধ্যে যেন একটা মাতৃত্ব জাগা দেয়। তারপর এভাবে অনেক গল্প, অনেক কাজের মধ্য দিয়ে তাদের দিনগুলো পার হয়ে যায়। দেখা যায় সেই এতিম বালক সেই ম্যাপেল গাছের সেই সিঁদুর বর্ণের যে পাতাগুলো আছে সেই বাগানের মধ্য দিয়ে সেই কুকুর সহ বেড়াতে যায়। তারপর সেখান থেকে সেই সেই রাজকীয় হলুদ ফোঁটাযুক্ত যে আখরোটের যে ডাল আছে সেই ডাল, তারপর সিঁদুর রঙের সেই পাতাগুলো, ম্যাপেলের পাতাগুলো সেই লেখিকার জন্য নিয়ে আসে। এভাবে লেখিকার মধ্যে মাতৃত্বের অনুভূতিটা খুব গাঢ়তা রূপ নেয়। লেখিকার মধ্যে সেই অনুসন্ধিৎসু ভাব সেই মাতৃত্বের কারণে আরো বেশি জেগে ওঠে। এমনিভাবে দিনগুলো পার হয়ে যায়। তারপর লেখিকার কাজ প্রায় শেষ হয়ে আসে। লেখিকা তখন ওই এতিমখানা ছেড়ে চলে যাবেন। সেই চলে যাওয়ার আগে দিন তিনি জেরিকে বললেন যে, জেরি, আমি আগামীকাল চলে যাচ্ছি। তো জেরি এই কথা শুনে মানে স্থির হয়ে যায়। তারপর নীরবভাবে কোনো কিছু না বলে সে চলে যায় সেই ম্যাপেল বাগানে, সেই লরেল ফুলের বাগানের মধ্যে, সেই পর্বতের মধ্যে সে চলে যায়। লেখিকা ভেবেছিলেন যে হয়তো এই বালকটি আগামীকাল তার সঙ্গে আবার দেখা করবেন, কিন্তু সেদিন পার হয়ে গেল। আসলেই সেই বালকটা আর আসেনি। তবে লেখিকা একটা স্পষ্ট রূপ এই বালকের মধ্যে, এতিম বালকের মধ্যে দেখতে পেয়েছিলেন। সেটা হচ্ছে সাহসিকতা। সেই সাহসিকতাটা যেন বেশি সাহসিকতা আর সরলতা, অনেস্টি। সে একজন সৎ, এই সৎটা যেন সততার চেয়েও বেশি। মানে লেখিকা যেন ব্যাখ্যা করতে পারছিলেন না ছেলেটার চরিত্রের এত রূপ, এত বর্ণনা তিনি করছিলেন তার মনে মনে, যে সেই বালকটার সেই গভীর নীল চোখ, ধূসর বর্ণের চোখ, আর তার চুলগুলো সেই ফসল, সেই মানে শস্য দানা পালা করে রাখলে, মানে ভুট্টার দানা হোক
বা গমের দানা হোক, সেগুলো পালা করে রাখলে যেমন দেখায় ঠিক তেমনটা তার চুল আর তার চেহারার মধ্যে একটা কঠিন দৃঢ়তা, কঠিন স্বাধীনতা, তার চরিত্রের কাঠিন্যতা সব কিছুই তিনি দেখতে পান। তো যাই হোক, লেখিকা এতিমখানায় চলে আসলেন। তার ব্যস্ততা ছিল, সে ব্যস্ততার মাঝে তিনি এতিমখানার যে ক্লার্ক আছে বা সুপারিনটেন্ডেন্ট আছে, সুপারিনটেন্ডেন্ট তাকে জিজ্ঞাসা করলেন যে জেরি আছে কিনা, তাকে একটু ডেকে দেন। তো লেখিকা বললেন যে না, জেরি আজকে নেই, সে যে কোথায় গেছে আমরা জানি না। সে কোথায় গেছে সে বলে যায়নি, আজকে দুপুরে সে খাবারও খায়নি। তখন আর লেখিকা এও শুনতে পেলেন যে ওই ক্লার্কের মুখ থেকে যে এতিম বালকদের মধ্যে কেউ একজন বলেছিল সে চলে গিয়েছে সেই ক্যারোলিনা মাউন্টেনের ভিতরে, সেই পর্বতের উপত্যকায়, সেই পর্বতের মাঝে, যেখানে সেই সিঁদুর রঙের পাতালা গাছ, ম্যাপেল গাছ, সেই সবুজ ঘাস, সেই ফুল, লরেল ফুল, সেই লরেল ফুলগুলোর মধ্যে সে চলে গেছে। সে জেরি অন্য দিনের মতো সে জেরি নয়, সে যেন একটা অস্বাভাবিক জেরি। সে জেরির আসল রূপ নয়, এ যেন অন্য রূপ। লেখিকা তার মা সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কিন্তু তার ব্যস্ততার কারণে আর কিছুই জিজ্ঞাসা করলেন না। লেখিকা চিন্তা করলেন যে যাক, যা হওয়ার হয়ে গেছে। সত্যি যদি জেরি আসতো, তাকে সরাসরি গুড বাই বা বিদায় জানানোটা তার জন্য খুব কঠিন ছিল, খুব কঠিন একটা কাজ ছিল। যাক, তাকে বিদায় জানাতে হলো না, এটাই বরং ভালো হয়েছে। তাই লেখিকাকে বললেন যে এই কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে আপনি সেই বড়দিন উপলক্ষে বা ক্রিসমাস ডে উপলক্ষে বা তার জন্মদিন উপলক্ষে কিছু গিফট কিনে দেবেন, কিছু ক্যান্ডি কিনে দেবেন এবং সেই রোলার কেটস কিনে দিবেন। এইসব গিফট দেওয়ার কথা তিনি বললেন ওই সেই সুপারিনটেন্ডেন্টকে। তো ক্লার্ক একটু কুমারী সুলভ হাসি দিয়ে, সেই কুমারী মেয়েরা যেভাবে হাসে, সেই কুমারী মেয়ের যেভাবে চাউনি, সেই কুমারী মেয়ের চাউনি সেই লেখিকার দিকে নিক্ষেপ করে বললেন যে তার এখানে তো সেই রোলার কেটসের কোনো ব্যবহার নেই, এই পর্বতে কোনো রোলার কেটস কেউ তেমন ব্যবহার করে না, আর তার তো মা নেই, হি হ্যাজ নো মাদার অ্যান্ড নো কেটস। তার মাও নেই, তার কেটসও নেই। লেখিকা চিন্তা করেছিলেন যে তার মা যেরকম কেটস দেয়, সেরকম রোলার কেটস তিনিও একটা কিনে দিতে পারতেন। কিন্তু সেটা যদি আবার ডাবল হয়ে যায়, তার মা যদি ইতিমধ্যে তাকে একটা দিয়ে যায়,
এটা হয়তো আবার ডবল হয়ে যাবে। সেই জন্যে সেই ক্লার্ককে বললেন যে তার মনের মতো করে তাকে কিছু গিফট দেওয়ার জন্য। কিন্তু যখন সে